নাই কেন? দোষ তো আমাকে না, আমরা পলায় আইছি ঠেলায় পড়িয়ে, আমরা পলায় আসছি ঠেলায় পড়িয়ে। ছোট্ট একটা গল্প মনে পড়ে, কয়েকজন জাহাজে উঠে আন্দামান যাচ্ছে, হঠাৎ ওই জাহাজের উপরে উঠে উঠে ওই সাগরের ঢেউ টেউ দেখতেছে, এর মধ্যে একটা বাচ্চা ঝট করে জাহাজ এমন ভাবে ঢুলে, ঢেউয়ের তালে তালে ঢুলেছে না, বাচ্চাটা জলে পড়ে গেছে। জলে পড়লেই দেখা গেল যে 60 বছরের এক বুড়ো তারে আনবার জন্য সেও ঝাঁপ দিল। স্পিড বোট নিয়ে গিয়ে দুইজনকে তুলে নিয়ে উপরে নিয়ে আসলো, বাঁচিয়েছিল, মরে নাই আর কি। তখন সবাই বলল যে দেখো, আমরা এত যুবক মানুষ সবাই থাকতেই আমাদের জাগলো না জ্ঞান, জাগলো না হুঁশ, বাচ্চাটা পড়ে গেল জলে। 60 বছরের এক বুড়ো ঝাঁপ দিয়ে সেই বাচ্চাটাকে উদ্ধার করবে বলে, দেখেছো, তার জীবনকে বিপন্ন করেও সে বাচ্চাটাকে বুকে তুলে নিয়েছে। তাহলে আমরা সবাই মিলে আমরা এই দাদু ভাইরে একটা পুরস্কার না দিলে হয়? বেশ উপরে ওই জাহাজের উপরে ইয়াকে সবাট করে সবাই বক্তব্য রাখছে। বন্ধুগণ, আজ আমাদের বুঝতে হবে, আজ 60 বছরের একজন বৃদ্ধ মানুষ, তিনি দেখিয়ে দিলেন মানুষের জন্য জীবন বিপন্ন করে কিভাবে সাগরের জলে ঝাঁপ দিয়েছিলেন ওই বাচ্চাটাকে তুলবার জন্য। ওনারে যখন ওই পুরস্কারের জন্য ডাকিছে, কয় শোনেন আমার একটা কথা আছে। কি? পুরস্কার পরে নেবেন, একটা বিচার করেন। কি? কয় আমারে ঠেলা দিয়ে ফেলা লোকেরা, সেই বিচারটা আগে করেন। আমি দাঁড়াইছিলাম, আমাদের ঠেলা দিয়ে ফেলাই গেছে। আমি ওই বাচ্চা তুলতে গেছি, আমার ঠেলা দিয়ে ওই বাচ্চার উপর ফেলাই গেছে। আমরা ঠেলার চোটে আইছি, পলাই আইছি তো ঠেলার চোটে। কি কত রায়েটে কত মানুষের গেছে জীবন, কত মা বোনদের ইজ্জত গেছে, তার কোন ইয়ত্তা আছে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লোকসভা রাজ্যসভায় করেছিলেন বর্ণন, কোন কোন সালে কোন কোন রায়েট হয়েছে একদম লিখে নিয়ে উনি বক্তব্য রেখেছিলেন সেই সভাতলে। তাহলে আমরা পালিয়ে এসেছি ঠেলায় পড়িয়ে, ঠেলায় পড়িয়ে। তাহলে আমাদের ভারতবর্ষে আমরা এসেছি। তাহলে ঠাকুরবাড়ি থেকে প্রথম আন্দোলন শুরু। ঠাকুরবাড়ি আমাদের আন্দোলনের গুরু। বড় মা শ্রদ্ধা বীণা পাওয়ানি দেবী 2010 সালে সেই মেট্রো চ্যানেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটিয়েছিলেন। সেখানে সব দলের নেতা নেত্রীরা এসে কথা দিয়েছিলেন, আপনাদের নাগরিকত্ব পাকা করবার জন্য আমরা সবাই সওয়াল করব। কেউ করে নাই। করেছে? কেউ করে নাই। 10 বছর ছিল কংগ্রেস সরকার, এ কথা বলা দরকার। তারা নাগরিকত্বের দেওয়া তো দূরের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, একটা শব্দ পর্যন্ত করে নাই উচ্চারণ। এইবার দেখবেন অনেকে আপনাদের বুঝাবে, মতুয়াকে কি নাগরিকত্ব নাই? নাগরিকত্ব নাই? হ্যাঁ, তোমরা ভোট দাও নাই? দেশি তো। আধার কার্ড নাই? আছে তো। রেশন পাচ্ছ না? পাচ্ছি তো। তাই নাগরিকত্ব নাই? তোমার বাড়ি নাই? দলিল নাই? আছে তো। তোমার ছেলে চাকরি করে না? করে তো। তাই নাগরিকত্ব নেই, তাই চাকরি করো কি করি? তাহলে ভোট দাও কি করে? এই জায়গায় তো কায়দা। কি কায়দা! 2003 সালের আইন অনুসারে যদি আপনার নামে এখন কেউ কেস করে, এখনো কিন্তু 3 সালের আইন পরিবর্তন হয় নাই রে ভাই, এখনো হয় নাই। যদি কেস করে দেয় আপনি বাংলাদেশ থেকে এসেছেন পালিয়ে, বাংলাদেশি মানুষ আপনি, ইলিগেল মাইগ্রেন্ট, আপনাকে দেখাতে হবে ভোটের কার্ডে নেই চলেগা। আপনি এসেছেন বা আপনার বাবা এসেছেন কিভাবে, ওইটা আপনাকে দেখাতে হবে, মাইগ্রেশন করে কি পাসপোর্ট করে। যে না দেখাতে পারবে তারে নিয়ে জেলে পড়বে। কেস হচ্ছে না বলে তাই চুপচাপ করে ভোট দিয়ে যাচ্ছে। কায়দা আছে। তবে একটা জিনিস ভালো করে জানবেন, 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, কি বললাম, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্ম নেছে তাদের কিন্তু ভয় নাই অবৈধ অনুপ্রবেশকারী হওয়ার। তারা অবৈধ অনুপ্রবেশকারী সন্তান হলেও তারা জন্মসূত্রে ভারতের নাগরিক। কিন্তু তার মা বাবা যদি বাইসিয়া থাকে,
যদি পলাই আইছে এইটা যদি বিচার করে দেখে 2003 সালে অনুযায়ী, তাহলে কিন্তু ওই ডিটেনশন ক্যাম্পে মা বাবারে নিয়ে যাবে, ছেলেটারে নেবে না। কথা বোঝা গেল কি? 2004 সালের 3রা ডিসেম্বরের পরে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু মা বাবা দুজনকেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তাই না হলে কিন্তু 2003 সালের আইন অনুপাতে কোনো মতে জন্মসূত্রে নাগরিকত্বটাও সে নাহি পাবে। তাহলে এই জায়গাটা, এই আন্দোলনটা করেছে কারা? ঠাকুর বাড়ি থেকে এই মতুয়ারা। আপনারা আন্দোলন করেছেন, ঠাকুররা ডাক দিয়েছে, কিন্তু আপনারা এসেছেন। আমার ঠাকুর শুধু বলেছে রাসের মেলায় আপনারা সবাই যাবেন। আপনারা যদি এখানে হাজির না হতেন তাহলে এখানে এই আনন্দ হতো? তাহলে এর মূল কিন্তু আপনারা, এই মতুয়ারা, আমার ঘরের মায়েরা, আমার ঘরের বাবারা, আমার ঘরের বোনেরা, এরা সবাই মিলে হরি হরি বল বলে আজ ঠাকুর বাড়ি ভরে দিয়েছে, ঠাকুরের মুখ উজ্জ্বল হয়েছে। তাহলে ঠাকুর মশাই ডাক দেবে, আপনাদের সঙ্গে থাকতে হবে, তবে তো ঠাকুর বল পাবে। নাকি দল নাই যার, বল নাই তার। আপনারা বিবেচনা করে একজনের সঙ্গে থাকবেন। আমি বিবেচনা করে কিন্তু সঙ্গে আছি। এ পর্যন্ত অনেকে অনেক দলে করেছে নাচানাচি, কিন্তু আমাদের নাগরিকত্বের ব্যাপারে কেউ একটি কথা বলে নাই, বলে নাই, বলে নাই। তাহলে 2003 সালের আইন পরিবর্তন করার দরকার আছে কি নাই? আপনারা কোন? হ্যাঁ, যারা করছে যে তোমাকে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তো তোমাকে মতুয়া, এবার নাগরিকত্বের দরকার কি? 2003 সালের আইন যতদিন থাকবে, কেস হলেই কিন্তু আপনাকে আপনার বাবা কিভাবে পালিয়ে এসেছে, কি মাইগ্রেশন করে এসেছে তা দেখাতে হবে। আমার কথা যদি মিথ্যা হয়, আমার জিভ কেটে নিয়ে যাক তারা। আর নয় মিথ্যা কথা যেন আমার সমাজের মানুষের কাছে কয় না, আন্দোলন যেন থামাতে যায় না। কি প্রবঞ্চনা! এত বড় মিথ্যা কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা। তুমি অন্যায় করতে পারো, স্বীকার করো আমি ভুল করেছি, এত বড় খারাপ আইন করে আমি সেখানে স্বাক্ষর করে ভুল করেছি। তুমি বলো যে আমি সেখানে গিয়ে আমি এর বিরোধিতা না করে ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তোমরা বলবা না? আর যে লোকটা এর জন্য আন্দোলন করবে তাকে তুমি বাজে কথা বলবে? তাহলে এই আইন পরিবর্তন করতে হবে, করতে হবে, এই আমরা কইছি এতদিন। বিজেপি সরকার আসার পরে ঠাকুর মশাই পার্লামেন্টে যাওয়ার আগেই কিন্তু তারা বুঝতে পেরেছিলেন যে মতু একটা বড় শক্তি। বাংলায় যদি কিছু ছিট পেতে হয়, তাহলে মতুয়ারা যদি না থাকে সহায়, তাহলে বাংলায় আমাদের জয়লাভ করা সম্ভব নয়। এটা কে বুঝেছিলেন? কেন্দ্রীয় সরকার বুঝেছিলেন, কেন্দ্রের বিজেপি সরকার বুঝেছিলেন। এই জন্য ঠাকুর মশাইয়ের ডাকে সাড়া দিয়ে ঠাকুর বাড়ি এলেন। বহু প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রেখেছিলেন। সেই দিনের শখ আর আজকের শখ এক নাই, কিন্তু আছে। এই জন্যে এক মাঘে শীত যায় না, বুড়ো বুড়ি এই কথা কয় না, এক মাঘে শীত যায়। তাহলে প্রধানমন্ত্রী ঠাকুর বাড়িতে করলেন পদার্পণ। উনি যখন এই মতুয়ার শক্তি করলেন দর্শন, তিনি দেখলেন তাই যে এরা তো সবই আমারা ভাই, সবই তো হিন্দু আদমি হয় না। হরি বল, হরি বল। এসব রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। তাহলে এদের তো করতে হবে এই 2003 সালের ওই কালা কানুন থেকে মুক্ত। একবার মিটিং করেছেন নাকি ঠাকুর মশাই? একবার। আমি গুনে বলতে পারবো না কয়বার এই নিয়ে শুধু আলোচনা, শুধু আলোচনা, এটা করে দিতে হবে। উনরা কথা দিলেন, আমরা যদি এবার পার্লামেন্টে আসি, আমরা যদি ক্ষমতায় আসি, ফুটাবো আপনাদের মুখে হাসি। কি করে? খুলে দেব আপনাদের গলার সেই কালো কানুনের ফাঁসি। তাহলে কালো কানুনটা কি বুঝতে পারছেন তো, নাকি বোঝেন না? 1948 সালের 19 জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে তারা নাগরিকত্ব পাবে না, তাদের সলফলও পাবে না। সোজা কথা, যাও বলছো তো এবার নাকি? 1948 সালের 19 জুলাইয়ের পরে যারা পালিয়ে আইছে তারা তো নাগরিকত্ব পাবে না। যদি কেস হয় ধরা পড়ে যাবে। ওইসব ভোটার কার্ডেও কাজ হবে না, আধার কার্ডেও কাজ হবে না, রেশন কার্ডেও কাজ হবে না, চাকরি বাকরিতেও কাজ হবে না, সব বন্ধ হয়ে যাবে যদি ধরা আরম্ভ করে।
ওই 2003 সালেই আবার আইন করে রাখছে 14 এ ধারা, তার মধ্যে আছে ভরা যে ওই আইন অনুপাতে সারা ভারতে এনআরসি করতে হবে, মানে বাসে বাসে ওইগুলোরে বাসে বের করতে হবে কারা কারা পলাই আইছে, সেই কয়টারে জেলে ভর্তি হবে। দেখেছেন, ওই 2003 সালেই আর এক আইন করে রেখে আসছে আসামের জন্য আলাদা 6 এর এ ধারা। জানেন না তো আপনারা কি কি করিয়ে থুইয়েছে? তাতে লেখা আছে আসামের জন্য আলাদা আইন। 1971 সালের 24শে মার্চ রাত 12টার মধ্যে যারা আসামে ঢুকেছে একমাত্র আসামে নাগরিকত্ব পাবার অধিকারী তারা হয়েছে। 71 সালের 24শে মার্চের রাত 12:01 যদি ঢুকে থাকে সে আসামের নাগরিকত্ব পাবে না। এই যে ওই 2003 সালেই করেছে। কত ধারা? 6 এর এ ধারা, 6 এর এ ধারা, আর 14 এ ধারা ওর মধ্যে আছে ভরা যে ওই যে 21B ধারায় যেটা লেখা আছে সেই অনুপাতে আমাদের দেশে দেশে বের করে সব ডিটেনশন ক্যাম্পে ভরতে হবে। তাতে সই করেছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সবাই মিলে। দেখেছেন, ঠাকুর মশাই এবং মতুয়া আন্দোলনের দ্বারায়, বিভিন্ন সংগঠনের আন্দোলনের দ্বারায় তাদের হৃদয়টা কেঁদে উঠেছে। তাই তো আমাদের আইনটাকে পাল্টাতে হবে। তাহলে কোনো একটা আইন পাল্টাতে গেলে তখন একটা, এটা যেমন সিটিজেনশিপ আইন, তো এটার নাম হচ্ছে CAB, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। তাহলে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, যুক্ত করতে হবে। কি করতে হবে? ওই 21B ধারাকে পরিবর্তন করতে হবে, এদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিতে হবে। তাহলে ধারাটা কি ছিল? 21B ধারা। এই জন্য কি করলো? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনলো। এই দেখেন, তাহলে এই বিল আনার উদ্দেশ্য কি? আপনাদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়ে আপনাদের নাগরিকত্ব পাকা করে দেবে, তাই তো? তাহলে সেদিন যারা আমাদের নাগরিকত্ব হরণ করবার জন্য স্বাক্ষর করে আসলো, আজকে আমরা দেখলাম তারাই আমাদের নাগরিকত্ব দেবার জন্য যেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনলো, তারা তার বিরোধিতা করল। কি করবেন কোন? তাহলে আমাকে বন্ধু কিনা যারা সেদিন আমাদের নাগরিকত্ব হরণ করবার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হওয়ার জন্য সেই বিলে সই করে হাসি মুখে, আরে বাবা ভোট তো দেবে না, ধনী ভোট, বলো ভালো বিল, ভালো বিল, হয়ে গেল, পাস হয়ে গেল। কি পাস হলো? তোমাকে বেনাগরিক বানাই রাখলো। কিন্তু যেই নাগরিকত্ব দিতে গেল, নেই চলেগা, সিএ হতে আমরা দেব না, এই যে আরম্ভ হয়ে গেল লড়াই। তাহলে সেদিন তারা নাগরিকত্ব হরণ করবার তরে সমস্ত এমপিরা, রাজ্যসভার সদস্যরা হাসি মুখে সই করে দিল খাতার পরে। আজকে আমাদের নাগরিকত্ব দেবার জন্য একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনলো, সিএবি আনলো। তার বিরোধিতা কেন করলো? এর জবাব দিতে পারে? খালি একটা জিনিসের জন্য করলো। কেন? শুধু একটা কারণে সমস্ত দলগুলো সিএর বিরোধিতা করলো, কিন্তু পারল না, পারল না, পারল না। লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল, রাজ্যসভায় কিন্তু তখন সংখ্যাগরিষ্ঠতা ছিল না। ব্রেনটা কি মাইরি সেবাদি ওই ব্রেনে। আমার তো বুকের মধ্যে ধরফড়ানি উঠে গেছিল। ওরে কবার কি হয় রে, ভোটাভুটি হচ্ছে তো। ঠাকুর মশাই ভোটটা দিয়েছেন, ওখানে ভোট দিতে হয়েছে। নাগরিকত্ব হরণ করবার জন্য ভোট হয় নাই, কিন্তু নাগরিকত্ব দিতে গেছে তখন বাধা দিয়ে ভোটে তখন পাশ করতে হয়েছে। কিনা কয়টা ভোট পায়? আমাকে সিএ এর পক্ষে কয়টা ভোট পড়েছিল ঠাকুর মশাই? 299, 399। আরে বাবা রে বাবা, লোকসভায় ঠাকুর মশাই টিপে দিয়েছে, আগেই টিপে ধরিয়ে রয়েছে। বুঝেছেন ব্যাপারটা কি? কিন্তু রাজ্যসভায় এটা পাশ করা ছিল বড় দায়,
কারণ নিয়ম, একটা আইনকে অ্যামেন্ডমেন্ট করতে গেলে লোকসভায় পাশ করে আনতে হবে, রাজ্যসভায় পাশ করে আনতে হবে, তারপরে রাষ্ট্রপতি দিয়ে সই করাতে হবে, মহামান্য রাষ্ট্রপতি সই করলে ওইটা আইনে CAA মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনে পরিণত হবে। তো একটা লিগ্যাল রুট আছে তো না, সেই রুট ধরে আসতে হবে। মন মতো করা যায় না, আমি গেলাম পাশ করতে যাও দিয়ে দিলাম, অত সোজা না। তাহলে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল না মোটে। ভেবে দেখুন পড়েছিল কেন্দ্রীয় সরকার কত সংকটে, একমাত্র এত বুদ্ধি ছিল তাদের পেটে, আর কব না মোটে। রাজ্যসভায় যখন পাশ হয়ে গেল প্রথম দিন 12টা 9 পর্যন্ত, রাত 12টা 9 পর্যন্ত লোকসভা চলেছিল। একদম দেখে নেবেন আপনারা, আমি একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বসেছিলাম। 12টা রাত 12টা 9। রাজ্যসভার দিন অত রাত হয় নাই, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, ওই অল্পের মধ্যে হয়ে গেছে। কিভাবে পাতাইয়ে কি বলছে ওখানে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে, শোনো, খায় না মাথায় নেয়, শুনিয়ে নাও এবার, খায় না মাথায় নেয়, তোমার আর খাওয়াও লাগবে না, মাথায় তেলও নেওয়া লাগবে না। 2014 সালে, আগে ছিল কি 1948 সাল, এবার কি হলো 2014 সালে 31শে ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সকল হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ এসেছে, ভারতে এসেছে, এবং যাদের যেসব মানুষদের আগে ভারত সরকার দ্বারা বৈদেশিক আইন এবং পাসপোর্ট আইন অথবা কোনো সময় কোনো অর্ডার বের করে ছাড় দেওয়া হয়েছে, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না এই আইনের আওতায়, তাই তো? তাহলে এই আইনটা পাশ হয়ে গেছে, কিন্তু সিএ কি বুঝেছো তো? CAB মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, ওইটা পাশ হওয়ার পরে নাম হয়েছে CAA মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন। তাহলে সংশোধনী আইনে কি লিখলো, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, আমাদের পাকিস্তান আফগানিস্তানদের দরকার নাই, ওই কয়টা থাক, ওই কয়টা কাগজের মধ্যে থাক, আমাকে থাক। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে আমরা মতুয়ারা যারা পলায়ও আইছি, তাদের আর ইলিগেল মাইগ্রেন্ট বলা হবে না। আমাকেটা আমরা কইয়ে নিলাম, ওকেটা ওটা কইয়ে নিক গিয়ে, বুঝেছো কি কইছি? বেজাল জড়াই লাভ নাই। এই যে পরিষ্কার, কিন্তু আমাদের কথা কি, ওইটা এখনো রুলস বের করে লাগু করা হয়নি। এই জন্য ঠাকুর মশাই আপনাদের বারবার ডেকে বগুলা মিটিং করলেন, সিলিন্দাতে মিটিং করলেন, নিউ ব্যারাকপুরে মিটিং করলেন, আজকে রাসের মেলায় আমাদের 2 ঠাকুর মশাই সেই মনের ক্ষোভ জানালেন। হ্যাঁ, আমরা সংঘবদ্ধ তো হবই। তাহলে আমাদের অতি সত্বর 2021 সালের এই যে বিধানসভা ভোট আসছে, এই ভোটের আগে এইটা রুলস তৈরি করে আমাদের প্রত্যেকটা মানুষের, যার কাগজ মোটে নাইও, তারও নাগরিকত্ব দেবার ব্যবস্থা করতে হবে হবে হবে। এই দাবি তো ঠাকুর মশাই। তাহলে এই দাবি ঠাকুর মশাই যখনই করিলেন, আমাদের সবাইকে সঙ্গে তিনি পেলেন। এই বিষয়ে কারো মুখে একটা বাক্য নাই, কি করে নির্মল আমি তাদের কাছে যাই। তাদের কাছে কি করে যাব? তুমি তো কইলে তুমি এক পক্ষ সমর্থন করো কেন? এই বিষয়ে যারা ভুল ভাল মানুষকে বুঝাচ্ছে, আমি যাব তাদের কাছে না ঠাকুর বাড়ি থেকে ঠাকুর যারা আমাদের নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করে আমাদের প্রত্যেকের নাগরিকত্ব পাওয়ার জন্য পর 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 নিজে কি হবেন সে চিন্তা নাও করে, হ্যাঁ মনে রাখবেন আপনারা, আপনাদের জন্য কিন্তু রাত দিন ভাবছেন। অনেকে ভাবতেছে এত ঘন ঘন মিটিং করতেছে কেন,
আরো মিটিং করতে হতে পারে। যদি তাড়াতাড়ি করে সিএ লাগু না করে, ঠাকুর মশাই যেখানে আমাদের ডাক দেবেন, আমাদের হাজার হাজার মতুয়া দল বেঁধে আমরা সেখানে চলে যাব। অসীম সরকারও সেখানে যাবে। কেন যাবে না? আপনারাও যাবেন। ঠাকুর মশাই তো নিজের স্বার্থের জন্য করছেন না, আপনাদের নিয়েই তো তার স্বার্থ। এইবার একটা কথা আছে, এই যে সিএএটা পাশ হয়েছে, আমাদের সমাজের কিছু শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যারা অ্যানালাইসিস করছে, তারা ফেসবুকে বিভিন্ন মানুষকে ডেকে বলছে এই সিএর দ্বারা তোমাদের নাগরিকত্ব পাবে না, তোমরা কৃতদাস হয়ে যাবে। কেন? বলে ওই যে বলিছে ফরেনার অ্যাক্ট, মানে বৈদেশিক আইন আর পাসপোর্ট আইন, ওইটা তোমাদের গাড়ি চাপতে। আচ্ছা, ওই যদি আমাদের গাড়ি চাপাতি হয়, তাহলে এই সাতার সিএ করার লাভটা কি? তাহলে তো 2003 সালের আইন রয়েছে। আমি বুঝলাম না কোনো মতে। কেউ ইচ্ছে করে নিজের পাশায় নীতি বাস দিতে চায়? কি জ্বালায় পড়েছে বিজেপি এই সিএ পাস করিয়ে, ভাবতে পারেন একটু? তাহলে তো 2003 সালে আমাদের বধ করার আইন রয়ে গেছে। তো সংবিধান খুলে দেখেন আপনারা, পরিষ্কার ওখানে 21B ধারায় সংযোজিত করা হলো, লেখা রয়েছে। কি লেখা রয়েছে? এই ব্যাখ্যা করি। ভারত কা রাজপত্র হিন্দিতে লেখা আছে না? তাহলে এই যে দুটো পৃষ্ঠা না, আর এই একটা পৃষ্ঠা, এই তিনটে পৃষ্ঠাই কিন্তু সিএএ, এই তিনটে পৃষ্ঠা। তাহলে এখানে আমি কি বললাম, 2003 সালে আইন ছিল কি? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী। কোন ধারা? 21B ধারা, মনে রাখবেন। তাহলে এখানে পরিষ্কার লিখেছে, ইন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 hereafter referred to as the principal act, in section 2 in subsection clause 1 clause B, ওই যে 21B একদম পরিষ্কার বলছে, the following provision shall be inserted, namely, এর সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এর সঙ্গে কার সঙ্গে? 21B ধারার সঙ্গে পরিষ্কার বলছে, প্রোভাইডেড দ্যাট এনি পারসন, উল্লেখ করা যাচ্ছে যে কোনো ব্যক্তি belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ওই তিনটি দেশের যে 6টি সম্প্রদায় ভারতে প্রবেশ করেছে, and who has been exempted by the, এই যে আরেকটা গ্রুপ কিন্তু এখানে চলে এলো, দুটো হু আছে এখানে। and এর পরে একটা গ্রুপের হু দেওয়া, তার আগে হু দেখেন, এই যে হু entered into India on or before the 31st day of December 2014 and who has been exempted by the central government by or under clause C of subsection 2 of section 3 of the Passport Entry into India Act 1920 from the application of the provisions of the Foreigners Act 1946 or any rules or order made thereunder shall not be treated as illegal migrant for the purposes of this act. তাহলে আমার কথা হচ্ছে, যদি আমাদের মুক্তি করবার জন্য, মুক্তি দেবার জন্য সিএটা পাস না হয়ে থাকে, তাহলে 21B ধারাটাকে পরিবর্তন করবার জন্য সংশোধনের দরকারটা কি ছিল? 2003 সালে যে আইন, তাতেই তো গলায় ফাঁস লাগানো ছিল। এইটার জবাব আবার ওরা দিতে পারে না, বা তুমি বুঝবা না, এই করে হচ্ছে আমাদের ভুল ভাল করে আমাকে দলে নেওয়া। কথাটা বুঝতে পারছেন কি বলছে? তাহলে এত কষ্ট করে এই কাজটা করেছে, কিন্তু তবুও আমাদের মনে সন্দেহ আছে, কেন এতদিন রুলস বের করে এটাকে লাগু করছে না? তাহলে আমাদের ওই মানুষগুলো যেটা বলছে সেটা কি ঠিক? এই জায়গাটা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে ঠাকুরের মাধ্যমে মতুয়াদের নিয়ে আমাদের আন্দোলনের মাধ্যমে দাবি, কারণ এই নিয়ে মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের ছবি, কারণ বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন কবি, তারা বিভিন্ন মানুষ তারা বলছে যদি ওর মধ্যে আমাদের সত্যি সত্যি নাগরিকত্ব দেওয়ার, অর্থাৎ দেওয়া নাগরিকত্ব তোমাকে আছে সুরক্ষা করার
রক্ষা কবচের মধ্যে দিয়ে থাকে, তাহলে এখনো কেন রুলস বের করে ওটা লাগু করা হচ্ছে না সারা ভারতের ভিতরে? এই ব্যথা ঠাকুর মশাইয়ের বুকে। তাই আপনাদের ডেকে বারে বারে সবাইকে নিয়ে আমাদের কথা উদাত্ত কণ্ঠে পৌঁছে দিতে চাইছেন কেন্দ্রীয় সরকারের ধারে। অতি সত্বর এইটাকে লাগু করে দেখিয়ে দেন যে তোমরা যেটা বলছো ওটা মিথ্যা কথা। আমরা কেন্দ্রীয় সরকার এই মানুষগুলোকে এই নাগরিকত্ব আজ পরিশুদ্ধ ভাবে দান করবার জন্য এই সিএ পাশ করেছি। এই দেখো যে রেল লাইনের পাশে ছিল একটাও কাগজ নাই, শুধু ঠাকুর মশাই একটা কার্ড দিয়েছিল, মতুয়া কার্ড, আর তিনি লিখে দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ 10 বছর আগের থেকে বসবাস করছে, সেও নাগরিকত্ব পেয়ে গেছে। এইটুক আবদারের জন্য আপনাদের বারবার ডাকা হচ্ছে। অন্যায় করেছেন কি ঠাকুর মশাই? কি বলেন আপনারা? এই কাজটা আর কেউ করতেছে না, শুধু ঠাকুর মশাই আপনাদের ডেকে ডেকে এই কাজটা করছেন। আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন, আবেদন, সন্দিগ্ধ হয়ে উঠছে কিন্তু মানুষের মন। কেন এখনো হচ্ছে না সেই সিএ প্রণয়ন? ওইটাকে তাড়াতাড়ি রুলস আকারে বের করে ওটা লাগু করে দাও সারা ভারতবর্ষের ভিতরে। শুধু বাংলার ঘরে ঘরে নয়, আজ বাংলার বাইরে 18টা রাজ্যে আমার মানুষ কত অসহায়। আজ আরো দাবি জানাচ্ছি, আসামের মানুষগুলো যেন এই আইন থেকে মুক্তি পায়, এই দাবি রেখে এবার যাচ্ছি গানের দিকে। আমার নির্মল বাবাকে বুঝাইয়ে দিলাম সিএ খায় না মাথায় নেয়। হরিবল। কত পাপি তাপি করে গেল, কত পাপি তাপি পাপি তাপি করে গেল, উঠে হরিচাঁদে করুণা। তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। আমি আজকে একটা খবর শুনলাম, আমাদেরই মতুয়া সম্প্রদায়ের কোনো একটা গ্রুপ, ছোট আমাদেরই মতুয়া সম্প্রদায়ের কোনো একটা গ্রুপ এই সিএ যাতে পাশ না হয় তার জন্য নাকি অনশন ব্রত করবেন, সিএ যাতে লাগু না হয়। তার মানে আপনাদের 2003 সালের আইনে আপনারা থেকে যান, আপনারা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে থাকেন, আপনাদের নাগরিকত্ব চলে যান, এই জন্য অনশন করবে, এগে নাগরিকত্ব যাতে দেওয়া না হয়। কি ভালো কথা রে ভাই। আমি বিশেষ সূত্রে খবরটা পেলাম, আমাদেরই মতুয়াদের মধ্যে একটা গ্রুপ, তারা সে আগামীতে জানাই যাবে না অনশনে যখন বসবে। কারণ আমি তো নির্দিষ্ট ভাবে কোনো নাম উল্লেখ করতে পারি না যতক্ষণ নাই কর্ম আরম্ভ হয়। কি ছোট একজন মাঘ মাসে রাস্তা, এরকম রাস্তার পাশে বাড়িঘর হাইটে যাচ্ছে, এক ভদ্রলোকের 20-30 খেজুর গাছ, তাই খেজুর গাছের রস পড়িছে, তো ওই রস দিয়ে রসের মিষ্টান্ন রান্না করে থালা ভরে ভরে রাখছে, জুড়তি গেছে আর কি। জুড়তি বোঝো তো নাকি? ঠান্ডা জন্য তার গন্ধ যা বেরোইছে, ময় ময় হয়ে গেছে, নলেন গুড়ির গন্ধ রে। এক বুড়ো পাহারা দিচ্ছে বসে বসে, ওই শয়তান যাই প্রণাম করে কয়, দাদু ভাই নমস্কার, ভালো আছেন? কয় তুমি কে, তোমার তো চিনতে পারলাম না। কয় চেনবেন, চেনার মতো কাজ করব তারপরে তো চেনবেন। কয় কি মনে করে আইছেন? কয় শাস্ত্রে লেখা দেখেছি, পঞ্জিকায় ব্যাসদেব লিখেছে, পঞ্জিকায় বলে ব্যাসদেব লেখছে, ব্যাসদেব লিখেছে
যদি কোনো পথিক পথ দিয়ে হেঁটে যায় আর সেই পথের পাশে যদি নলেন গুড়ের মিষ্টি অন্ন রান্না করা কোনো বাড়িতে রয়, পথিক যদি সেই নলেন গুড়ের মিষ্টি অন্ন কিছুটা না খেয়ে যায় তাহলে বাড়ির কর্তার অমঙ্গল হয়। বুড়ো ভাবতেছে ওরে শয়তান, বাড়ি কোন জায়গা, নাম কি, পরিচয় কি? কয় পরিচয় পাবেন। সবাই তো বলে থাকে, দেখেন না ট্রেন বাসে লেখা থাকে তোমার ব্যবহারেই তোমার পরিচয়। আগে ব্যবহারটা দেখেন। কি করতে চাও? আমি আপনার মঙ্গল করতে চাই। কি করিয়া? এই মিষ্টান্ন খাইয়ে। আপনি একটু জল নিয়ে আসেন। তা বুড়ো কর্তা ভাবছে একটু জল আনিয়ে দেয়, হাত ধুয়ে খায় তো একতলা খাইয়া জ্বালামি তো চলে যায়। বুড়ো একটু দূরের কলে জল আনতে গেছে, ওই 21 থালা একেবারে চাইতে ছুটে খাইয়ে ফেলিছে। 21 থালা আসতে আসতে বুড়ো কয় এই ধ্বংসযজ্ঞটা কিরা করল? কয় বুড়ো দাদু আপনার ভাষা বোধ নেই, এটাকে ধ্বংসযজ্ঞ বলছেন কেন? আমি তো সেবা কার্য সমাপন করিয়াছি আপনার মঙ্গল আনায়ন করিবার জন্য। কয় তুমি যাচ্ছ কোথায়? কয় ডাক্তারখানায়। কেন? কয় 3 মাস খিদে হচ্ছে না, 21 থালা খাইছে। খিদে না হইছে তাই কি খাইছে 21 থালা? আর ডাক্তারের ওষুধ খাইয়ে বাড়ি ফিরবার সময় আসলে তো তুমি খাবানে ঘরের সালা, তোমার পরিচয় পাইয়ে গেছে শালা পালা। তাহলে একটা মানুষের পরিচয় তখন হবে যে কাজ আরম্ভ করবে। আমি আগের থেকে কারো নাম বললাম না, আমি শুনেছি, ইনফরমেশনটা আমার কাছে এসেছে। আপনাদের 2003 সালের ওই আইন বলবৎ রাখার জন্য এই বিজেপি সরকার যে আপনাদের মুক্তি দেওয়ার জন্য সিএ করেছে, এই সিএ যাতে আর লাগু না করে তার জন্য অনশন ব্রত করবে। ওরে আমার বান্ধব রে, বুকটা ফাটিয়ে গেল রে। তো বান্ধব কি, বান্ধবের বান্ধব। তাহলে কে করবে সে নাম আমি জানি না। যখন 21 থালা খাওয়া আরম্ভ করবে তখন পরিচয় পাওয়া যাবে। কত পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল হরিচাঁদের করুণায়। হরিচাঁদ ঠাকুরায় ওনাকে যাবি সে হরিচাঁদ ঠাকুরের রাধা প্রেমেরিনী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। রাধা প্রেমেরিনী হয়ে আমার কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায় কে যাবি সে হরিচাঁদ ঠাকুর নাই, তোরা কে যাবি সে হরিচাঁদ ঠাকুরের লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। কতগুলো জিনিস একটু বোঝার দরকার আছে। আমি কাউকে অশ্রদ্ধা করে বলছি না। রামচন্দ্র এসেছিলেন অহংকারীর অহংকার চূর্ণ করবার জন্য। এই জন্য বলছে না অতি দর্পে হত লঙ্কা। ছোট আছে না, রাবণ ভেবেছিল আমার চাইতে বড় কেউ জগতে নেই। তাহলে দর্প চূর্ণ করতে, অহংকার চূর্ণ করতে রামচন্দ্র এসেছিল এবং সুষ্ঠু প্রজা পালন কিভাবে করা হয়, করা যায় সেই শিক্ষা দেন। কৃষ্ণচন্দ্র তিনি এসেছিলেন রাজনৈতিক দুর্বৃত্তায়নকে যখন ধ্বংস করবার জন্য, অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য, অধর্ম বিনাশের জন্য। শ্রীমান মহাপ্রভু এসেছিলেন
পণ্ডিতদের পাণ্ডিত্য ধ্বংস করে একটা প্রেম রাজ্য গড়ার জন্য। কারণ তখন পণ্ডিতের বাহাদুরি, আরে বাবা, পাত্রাধার তৈল কিংবা তৈলাধার পাত্র, এই নিয়ে কেটে গেল সপ্ত দিবারাত্র। পাত্রাধার তৈল না তৈলাধার পাত্র, তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন ধর্মীয় গণতন্ত্রীকরণ। এই জ্ঞানীর দুর্বৃত্তায়নকে শেষ করে দিয়ে একটা প্রেমের প্লাবন আনতে চেয়েছিলেন, ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করতে চেয়েছিলেন কে? শ্রীমান মহাপ্রভু। তাহলে ধর্মীয় গণতন্ত্রীকরণ অর্থাৎ ধর্মে সবাই সমান, মন্দিরে সবাই ঢুকতে পারবে, ভজন সবাই করতে পারবে। যেমন আমাদের ভোটের বেলায় আমরা সবাই সমান, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভোটের দাম যা, ভোটের মূল্য যে আমাদের খেন্তির মা, পাশির মা, ফেলানির মা ভোটের মূল্যটা, একে বলে গণতন্ত্রীকরণ। কিন্তু মহাপ্রভুকে আঘাত করলেন কারা? তৎকালীন সমাজের তথাকথিত ব্রাহ্মণ। এই জন্য হরি ঠাকুরকে আসতে হবে, সঙ্গে গুরুচাঁদ ঠাকুরকে আসতে হবে তার পুত্র রূপে। কেন? তিনি এই ধর্মীয় গণতন্ত্রীকরণ করলেন, আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করলেন। কাদের? যারা কোনোদিন ধর্মীয় অধিকার পায় নাই, কোন মন্দিরে যাদের ঢুকতে দেয় নাই। বলছে তোমরা তোমাদের মন্দির করো, নিজেদের ঠাকুরের পূজা দাও, তোমাদের পূজা তোমরা, পূজার অধিকার সবার আছে। কত বড় বিপ্লব ভাবতে পারেন? কত বড় বিপ্লব! এত বড় ধর্মীয় বিপ্লব পৃথিবীতে আর হয়েছে? বয়ডা আমাকে পাবে না কেন? এই জন্যই তো মাঝে মাঝে সন্দেহ হয় কোন জায়গা দিয়ে কি ঘটায় তার ঠিক কি, কোন কৌশল কেরা যে কোন জায়গা দিয়ে করে সবটা তো বুঝে পারিনি। এই জন্য আমার বক্তব্যের মধ্যে আগে আমি বলেছিলাম, ঠাকুর মশাই আপনারাও ভালো করে খতিয়ে দেখবেন, কারণ আমাদের সমাজের কিন্তু এখন ধারক বাহক কান্ডারি বলে আপনাদেরই সবাই আমরা মানি। এমন কোন ভুল যেন না হয় যে ভুলের খেসারত সবার গুনতে হবে। আপনারাও পুঙ্খানুপুঙ্খ ভাবে এটাকে বিচার বিশ্লেষণ করবেন, এটা আপনাদের সিপাত পদ্মে আমার নিবেদন রইল। এগুলো আবেগের কথা নয়, এগুলো সংবিধানের কথা, আইনের ধারার কথা, আইনের এক একটা শব্দের অর্থের কথা। আমার মতো মানুষ কি বুঝি? আমার কতটুকু বুঝি? তাই আজ সারা ভারতবর্ষের দলিত সমাজ, আমাদের মতুয়া নমশূদ্র সমাজ তাকিয়ে আছে কিন্তু আপনাদের দিকে। আমাদের ঠাকুর মশাই যা বলছে সব ঠিক বলছিল, চলো চলো। এই জায়গাটা ঠিক থাকলে ভবিষ্যতে আমাদের একটা বড় জায়গা হবে। কারণ আমরা নেতাবিহীন ছিলাম, আমরা নেতা এখন পেয়েছি। আমাদের সবাই রাজা হয়ে গেছিল, আমরা সবাই নেতা মানব। এই মানা শিখতে হবে আগে। আপনারাও ঠিক করুন, যারা আমাদের মানে তারা যেন না মরে জানে আর প্রাণে। হরিবল হরিবল, এই নিবেদন আপনাদের চরণে। তাহলে হরি ঠাকুর এলেন ধর্মীয় গণতন্ত্রীকরণ করবার জন্য। সবার সমান ধর্মের অধিকার, নারী পুরুষ, হাড়ি মুচি জম চন্ডাল মুসলিম খ্রিস্টান সবাই এসো, হরি নামের দ্বারাই সব প্রেমের প্লাবনে ভেসে যাও, ভেসে যাও। এমন একটা টাইমে এলেন, ওই সময় না এলে আমাদের সমাজের মানুষ আরো কত লক্ষ যে মুসলিম ধর্ম নিয়ে ফেলতো তার ঠিক নাই, খ্রিস্টান ধর্ম নিত তার ঠিক নাই। কারণ মিশনারি যে খ্রিস্টান পাদ্রী যারা, ওরা ঘুরে ঘুরে লোভ দিয়ে দিয়ে আমাদের মানুষদের প্রচুর করেছে। জলিপার কলিগ্রাম ওইদিকে গিয়ে দেখবেন আমাদের মানুষ খ্রিস্টান হয়েছে কি হারে। তাহলে এই হিন্দু ধর্মটাকে রক্ষা, ঠাকুর সঠিক কথা বলেছেন আজকে, যদি হিন্দু ধর্মটাকে রক্ষা করে থাকেন তাহলে বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরই করেছেন গো।
শ্রী চৈতন্য মহাপ্রভু যদি তখন না আসতেন, তখন আমাদের বিরাট ক্ষতি হতো। তিনিও কিন্তু বিশালভাবে আমাদের রক্ষা করেছেন। সবাইকে কোলে টেনে নিয়ে এসো। বাবা গুরুচাঁদ ঠাকুরের উপর যে দায়িত্ব দিলেন, সে দায়িত্ব হচ্ছে শুধু আধ্যাত্মিক চেতনা নয়, আমাদের সামাজিক চেতনা দরকার, আমাদের শিক্ষা দরকার, আমাদের রাজনীতির ক্ষেত্রে অধিকার দরকার। সেই অধিকার আদায়ের জন্য আমরা নেতা পেয়েছি। এতদিন পরে আমাদের মনের দুঃখ বুঝি এবার আমাদের ঘুষবে গো। আমরা যেন এই নেতার, এই মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এই ছত্রতল থেকে আমরা আর কোথাও না যাই। আমরা যেন এই ছাতার তলে সবাই থেকে হরিবল বলে আমাদের অধিকার আদায় করতে পারি। সামনে অনেক ভালো ভালো দিন আসছে, অনেক ভালো ভালো বার্তা ঠাকুর দেবেন। শুধু আপনারা লক্ষ্য রাখবেন, ঠাকুর যেখানে যেটা করতে বলে সবাই একসঙ্গে চলে আসবে। আর আমার কথা থাকলো, যাদের দায়িত্ব ঠাকুর আপনারা গ্রহণ করেছেন, এরা যেন সাগরে ডুবে না যায়, সে দায়িত্ব আপনার রাঙা পায়। লাগে না এক তন্ত্র মন্ত্র, বললে হরিনাম, সকল বীজের সার হরিনাম, আর নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি ও ক্ষমা হলো সচল, অচল তরি হলো সচল, হরিচাঁদের মহিমায় কে যাবে সে আর দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আর দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। আমার গোলক তারক মহানন্দ আরোহী রামন, একাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধর। গোলক তারক মহানন্দ আরোহী রামন, একাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধর। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, থাকিয়া মোহ মায়ায়। কে যাবি সে আর দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তোরা কে যাবি সে আর দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম। তাহলে রাজনীতি করতে বলেছেন আমার দয়াল গুরুচাঁদ, শুধুই কি গেয়ে বেড়াবো এই কবিগান? গীতা ভাগবত মহাভারত চৈতন্য চরিতামৃত গো, কত বিষয় বস্তু নিয়া এই ৪৫ বৎসর গেলাম কবি গান গাহিয়া। খালি জাতির উন্নয়ন, জাতির কল্যাণ যদি করতে হয়, রাজশক্তি আছে প্রয়োজন। গুরুচাঁদের বাণী রক্ষা করতেছে ভাই দুইজন। আমরা যদি তাদের সঙ্গে সবাই থাকি ঘিরে, মহাশক্তি নিয়ে আমরা যাব সম্মুখ পরে। এই জন্য শোনো নির্মল, বলি তোমার ধারে ধীরে ধীরে এগোচ্ছি এই রাজনীতির ভিতরে। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, পাতিহাস আর রাজহাস, তাই না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, নরানাঞ্চ নরাধিপ, আমি মানুষের মধ্যে রাজা। সেই রাজশক্তি আমাদের অধিকার করতেই হবে। সেই বার্তা ঠাকুর মশাই দিতেছেন সবাই রে। এই জন্যে ঠাকুর মশাই ডাক দিলে সেই জায়গা যাই রে। আমাদের ২০০৩ সালের যে কালা কানুন গো, সেই ফাঁসির দড়ি খুলবার দায় পার্লামেন্টে ঠাকুর মশাই যে বক্তব্য দেয়, এর আগে যারা গেছে তাদের পরিবারের লোক ঠন ঠনাঠন ওই দিকে নাই তো কারো ঝোঁক।
এই জন্য ঠাকুর মশাইয়ের সঙ্গে বারে বারে আসি, প্রাণ দিয়ে ঠাকুর মশাইদের আমি ভালোবাসি। কোনো অপরাধ করে থাকলে রাখিবেন না জমা, অধম বলিয়া আমায় করে দেবেন ক্ষমা। এই জাতির স্বার্থে জাতির কল্যাণে গো লড়াই করছেন ভাই দুইজন, আমরা সবাই তার সঙ্গে আছি। ভারতের মতুয়াগণ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, সেই শক্তি দিয়া আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো আগাইয়া। এই জন্য তারই সঙ্গে অঙ্গায়ঙ্গি ভাবে অসীম সরকার লেগে আছে। কহিলাম তবে এতে যদি কেউ ভাবে দোষ ত্রুটি ভাই, তাতে আমার কিছু এসে যায় না, বলে গেলাম তাই। বলে সিএ কারে বলে, আমি বললাম ব্যাখ্যা করে, এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলে যারে। এইটা বিশেষ দরকার বলি সরকার দাঁড়াই এ সভায়, তাই না হলে 2003 সালের ফাঁসির দড়ি গলায়। এই সিএ পাস করার বিপক্ষে যদি কেউ একটা কথা কয়, সে মতুয়াদের চরম শত্রু, জানিও নিশ্চয়। এই সিএ তাড়াতাড়ি রুলসটা বের করে অ্যামেন্ডমেন্ট যা হয়েছে দিক সকলের ধারে, এইটা লাগু করে দিলে আমাদের থাকবে না আর ভয়। প্রেমানন্দে হরি হরি বলুন ভক্তজন। যাক, আর কেন বেশি কথা বলিবারে যাই, এইবার শেষ করিব মিলন গীতি গাই।